সুপ্রিয় দর্শক, তাই ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গসিপে আপনাদের স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি পদপ্রার্থী ইমন মিয়া এবং কেন্দ্রীয় সংসদের সদস্যপদ প্রার্থী নুর আফসান সিয়াম। ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার কাছে প্রশ্নে চলে আসি। আপনি তো সলিমুল্লাহ মুসলিম হল থেকে ভিপি পদপ্রার্থী। আপনার হলের সার্বিক রাজনৈতিক অবস্থা কি? আপনি জানেন যে ৫ তারিখের আগের যে বাস্তবতা, ৫ তারিখের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক। আমাদের এসএম হলে আমরা ৪ জন ভিপি পদে মানে প্রার্থিতা করতেছি। তার মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত। একজন আছেন যিনি হচ্ছে শিবির মনোনীত, আর বাকি ২ জন স্বতন্ত্র। সেই ক্ষেত্রে রাজনৈতিক সহাবস্থান এ পর্যন্ত আমরা ৪ জন আমরা গেল জুমাবার আমরা একসাথে নামাজ পড়লাম। তারপরে স্টুডেন্টদের মধ্যে আমাদের ৪ জনের সম্পর্কে একটা পজিটিভ একটা ভাবনা আছে। ভাই ক্যাম্পাসের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এ নিয়ে আসলে আপনার মত? ধন্যবাদ রায়হান। আসলে ক্যাম্পাসে বর্তমানে যে ডাকসু নিয়ে যে একটা উৎসবমুখর পরিবেশ চলছে, খুবই চমৎকার একটি পরিবেশ চলছে। সকল দল উৎসবমুখর পরিবেশেই প্রচারণার যেহেতু সুযোগ নেই, তারা কুশল বিনিময় করছে। বিভিন্ন চায়ের আড্ডা হচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমিও যেহেতু একজন প্রতিদ্বন্দ্বী, আমিও হচ্ছে কুশলাদি বিনিময় করছি। এভাবেই চলছে আরকি। খুবই উৎসবমুখর পরিবেশ চলছে। আমরা ভাইয়ের কাছে আসি। হলের যে পরিবেশটা সেটা আমাদের কেন্দ্রীয় ডাকসু থেকে অনেকটাই ভিন্ন। সেখানে আসলে আপনার মতে কতটুকু বাধার সম্মুখীন হচ্ছেন? আ আমাদের হলের কথা যদি বলি, আমি যেহেতু আমার হলে আমি একজন প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছি। যদিও আমাদের ২৬ তারিখ থেকে অফিসিয়াল যে প্রচারণা এটা হবে। আমরা এ পর্যন্ত এরকম কোনো বাধার শিকার হই নাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই আমাদের হলে মোটামুটি ৬৩ জন প্লাস আমরা প্রার্থী আছি। আমরা সবাই প্রাণবন্ত প্রচারণা চালাচ্ছি। রাসেল ভাই, আপনি তো স্বতন্ত্রভাবে লড়ছেন। প্যানেলে থাকা এবং স্বতন্ত্রভাবে লড়ার মধ্যে চ্যালেঞ্জ কতটা? প্রথমত আমি স্বতন্ত্র প্যানেলে করছি। কারণ প্যানেলগুলোতে থাকলে আমার যে ইশতেহার আছে, ইশতেহারের সাথে অনেকটা সাংঘর্ষিক হয়ে যায় এবং দেখা যায় প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য আমি কোনো প্যানেলে যাচ্ছি না। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার ক্ষেত্রে কোনো বাধা নেই। কোনো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো হবেই। এখানে হচ্ছে যেহেতু আমাদেরকে লড়াইটা একাই করতে হচ্ছে, এটাই চ্যালেঞ্জ। আর প্যানেলে যারা আছে তারা সমন্বিতভাবে একটা লড়াই করছেন, এতটুকুই পার্থক্য। আমরা আপনার কাছে জানতে চাবো আসলে আপনার নির্বাচনী ইস্তিহারগুলো কি? আচ্ছা, আমার নির্বাচনী ইশতেহার হচ্ছে ক্যাম্পাসে যে প্যাসিভ স্মোকের ঝুঁকি আছে, এই ঝুঁকি মোকাবেলায় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে স্মোক জোন নির্মাণ। স্মোক জোনটা কি? স্মোক জোন হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা হচ্ছে আ স্মোক করতে পারবো বা ধূমপান করতে পারবো। আমরা ক্যাম্পাসে দেখতে পাই যে হচ্ছে যত্রতত্র মানুষজন হচ্ছে ধূমপান করে। যদিও এটা হচ্ছে একটা আ দেশের আইনের লঙ্ঘন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। কারণ কি? কারণ ক্যাম্পাসেই আমাদের অবস্থান, আমরা হলেই থাকি। আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে হচ্ছে আমাদের কোনো ধূমপানের কোনো জায়গা নেই। তো আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোথায় ধূমপান করবে? এজন্য তারা বাধ্য হয়েই ক্যাম্পাসের যত্রতত্র ধূমপান করছে। কিন্তু এখানে যদি আমরা প্যাসিভ আমরা হচ্ছে স্মোক জোন তৈরি করে দিতে পারি, তাহলে শিক্ষার্থীরা সেই স্মোক জোনে ধূমপান করবে। এতে অন্য শিক্ষার্থীরা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কেমন ভাই, আপনার হল সংসদে ইস্তিহার কি? আ আমি আমার ইশতেহারকে আমার হল সংসদের প্রেক্ষাপটে ২ ভাগে ভাগ করতে চাই। যদি মোটা দাগে আমার কাজ করার থাকে, আপনি জানেন এসএম হল ২০১৯-২০ সেশন থেকে অ্যালটমেন্ট বন্ধ ছিল। তার অন্যতম কারণ ছিল যে আমাদের হলটা অনেক পুরনো। পুরনো হওয়াতে যে ঝুঁকিপূর্ণ যে অবস্থা এর উপর ভিত্তি করে প্রশাসন ২০১৯-২০ সেশন থেকে অ্যালটমেন্ট বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থাৎ এই সেশন থেকে প্রশাসন আবারও নতুনদের আরকি অ্যালট দেওয়া শুরু করছে। যেটা দেখলাম, আমি যেটা লক্ষ্য করি জুনিয়রদের সাথে কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়, আমরা যদিও এসএম হলে থাকি আমাদের মধ্যে একটা ভয়ের কারণ আছে। যেহেতু পুরাতন বিল্ডিং, আ আপনি দে আপনি অনেক সংবাদে হয়তো দেখেছেন যে হচ্ছে মাঝে মাঝে ওর পলেস্টার খসে পড়ে। তো এই জিনিসগুলা মাথায় রেখে আমার ১ম প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে আবাসন নিয়ে কাজ করা।
আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা চেষ্টা করব বাধ্য করার জন্য যে আমাদের হলের যে আবাসন, এসএম হলের আপনি জানেন যে ঐতিহ্য ইতিহাস অনেক পুরনো। সেই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা হল প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা আবাসনের যে সংকট এটা সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে খাদ্য। আমার ক্যাম্পাসে আসার পর থেকে আমরা ফার্স্ট ইয়ার থাকাতেও আমরা লক্ষ্য করতাম সেটা হচ্ছে এসএম হলের খাবার তুলনামূলক অন্য 18টি হল থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা অনেকে বাজেভাবে বলে যে হচ্ছে গিয়ে খাবার অত ভালো না। আমার ইস্তেহার বা প্রস্তাবনার যেটা থাকবে এই জিনিসটা আমি চেঞ্জ করতে চাই। আমি সাধারণ শিক্ষার্থীদের আ উম চাহিদা মোতাবেক তারা যেটা পছন্দ করে সেরকম খাদ্য তালিকায় যেন ওই মেনুগুলা থাকে, আমি এর জন্য কাজ করতে চাই। ৩ নাম্বার সেটা হচ্ছে আপনি জানেন যে কলাভবন থেকে আমাদের হল মোটামুটি আ অনেক দূরে। সেক্ষেত্রে আমাদের হল থেকে কলাভবন বা সামাজিক বিজ্ঞান অনুষদ বা কার্জন এখানে যাওয়ার দূরত্বটা অনেক বেশি। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রতিশ্রুতি আমার ভোটারদের দিতে চাই যে আমি এই পরিবহনের মানে আপনি ক্যাম্পাসের যেটা আছে যে গ্রিন ফিউচার থেকে আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাধারণ স্টুডেন্টরা সাদরে গ্রহণ করেছে এবং সুবিধা হচ্ছে। আমি ওটাই চেষ্টা করব যে যদি এরকম হয় হল প্রশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আমাদের যে অ্যালামনাই আছে তাদের সহায়তায় ফিক্সড ২ টা বা ৩ টা গাড়ি করতে পারি, তাহলে যাতে ছাত্রদের পরিবহনের সুবিধা হয়। তারা যাতে ক্লাস পরীক্ষা টাইম টু টাইম করতে পারে। আমার নির্বাচনী ইস্তেহারে আমি আরো কিছু কাজ করতে চাই। ওয়াশরুমের যে সংকট আমাদের হলে, এত বড় হল ৪ টা মাত্র ওয়াশরুম। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সকালে বিশেষ করে সকালে লম্বা লাইন। আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটে নিয়ে আমরা নির্বাচিত হতে চাই। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে তাদের যে সমস্যাগুলা তার মধ্যে এগুলো অন্যতম কারণ হিসেবে বলে। সেই ক্ষেত্রে আমরা নির্বাচিত হলে আমরা এই সংকটগুলো নিয়ে এই সংকট সমাধানে আমরা কাজ করতে চাই। আরেকটি বড় সমস্যা ক্যাম্পাসে বর্তমান নিরাপত্তার যে সংকট, এটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। আপনি যদি কয়েকদিন আগের ঘটনা আপনি লক্ষ্য করবেন মহসিন হলের আমাদের একজন ভাই, আ সে সম্ভবত প্রতিবন্ধী। আ তার আ তার এ যাবৎকালের যে গচ্ছিত টাকা সেটা চুরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর এর কোনো আলামত তারা সংগ্রহ করতে পারে নাই। যদি আমি নির্বাচিত হই হল প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব আমার হলের ৪ টা ব্লক যদি আপনি ধরেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমি এমন একটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে চাই যাতে করে আমাদের শিক্ষার্থীদের যে নিরাপত্তা এটা যেন নিশ্চিত হয়। রাফসান ভাই, বর্তমান এই ডাকসু কেন্দ্রিক যে আমাদের প্রশাসন আছে, প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন? প্রশাসনের ভূমিকা মোটামুটি নিরপেক্ষই আছে এখন পর্যন্ত। তবে অনেক শঙ্কাও আছে। অনেকে প্রশ্ন রাখছেন। প্রশ্ন থাকবেই। দেখা যাক কি হয়। আমরা আশাবাদী একটি গঠনমূলক এবং নিরপেক্ষ নির্বাচন হবে। দেখুন ভাই, আ ক্যাম্পাসে একটা ন্যারেটিভ আছে যে ছাত্রদল যদি আসে, তাহলে দেখা যাবে পুরোনো দিনের যে ছাত্রলীগের আমলের যে কার্যক্রমগুলো সেগুলো ফিরে আসবে। যেমন অনর গেস্ট রুম বা কাউকে বাধ্য করা, এই জিনিসগুলো ফিরে আসবে। এ নিয়ে আসলে আপনার অভিমত কি? আ যদি আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমার উত্তর হবে এরকম যে, আপনারা লক্ষ্য করবেন যে গত যে ৫ই আগস্টের যে ঘটনা, এর পরের যে ছাত্র রাজনীতি, আমরা ছাত্রদল থেকে আ আমাদের দায়িত্বশীল যারা নেতৃবৃন্দ তারা বারবার বলছে যে হচ্ছে ছাত্র রাজনীতির আমূল যে পরিবর্তন অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া, এটাকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, ৫ই আগস্টের পর আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে একজন সাধারণ শিক্ষার্থীর ক্ষতি হয়েছে এরকম একটি কাজ ছাত্রদলের দ্বারা হয় নাই। সেক্ষেত্রে আমি আমার শিক্ষার্থী বন্ধু, আমার সাধারণ শিক্ষার্থী এবং সহপাঠীদের আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, ছাত্রদল সেটিকে ধারণ করে। ছাত্রদল চায় যে হচ্ছে গুপ্ত রাজনীতির পরিবর্তে একটা মুক্ত রাজনীতির যে পরিবেশ এটা তৈরি হোক। আমরা ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে যেরকম অতীতে কাজ করে এসেছি,
আমরা বিশ্বাস করি আমরা যদি সামনে আমাদের দল যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যায়, আমরা সেই ধারা অব্যাহত রাখবো। আমি যেটা বারবার বিশ্বাস করি, ধারণ করি যে একজন ছাত্রনেতা হিসাবে আমার যেটা করার আমি ওইটাই করব। এর বাইরে আমার আর কোনো কিছু করার থাকতে পারে না। যদি আমি এটা করি তাহলে আমার দলকে কুক্ষিগত করা হবে। এটা দলের কখনো দায় হতে পারে না। এটা আমি মনে করি আমি ব্যক্তি ইমনের দায় হবে। রাসেল ভাই, ডাকসু পরবর্তী ক্যাম্পাসের রাজনীতিকে আপনি কিভাবে দেখতে চান? ডাকসু পরবর্তী সময়ে ক্যাম্পাসের রাজনীতি অবশ্যই হবে অনেক ডাইনামিক এবং আ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ ঘটবে এটাই আশা রাখছি। এবং ডাকসু পরবর্তী সময়ে বিভিন্ন দলগুলোরও ভূমিকা হবে আ দেখার মতো এবং বিভিন্ন দল থেকে আমরা অনেক গঠনমূলক রাজনীতি আশা করছি। ৫ তারিখের পর বিভিন্ন ছাত্র সংগঠন অনেক গোছানো রাজনীতি করেছে। বিশেষ করে ছাত্রদলের কথাই যদি বলি, ছাত্রদল তার ইতিহাসে ৫ তারিখের পর যে রাজনীতি করেছে, এতটা স্মার্ট রাজনীতি তারা কখনোই করতে পারে নাই। তবে একই সঙ্গে শঙ্কাও থেকে যায়। যেমন ছাত্রলীগের একটা অতীতে একটা খারাপ ইতিহাস আছে। একইভাবে ছাত্রদলেরও একটি খারাপ ইতিহাস আছে। যেহেতু আমার ভাই ইমন ভাই এস এম হলের সাথে একটা বুয়েটের যে সংঘর্ষ হয়েছিল, সাবেকুন্নাহার সনির যে ইতিহাস, আমরা এটাও ভুলে যাইনি। তবে ছাত্রদল যেভাবে গঠনমূলক রাজনীতি করছে, আমরা আশা রাখবো এমন গঠনমূলক এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি তারা অব্যাহত। আমরা জানি আপনারা দুজনেই কুড়িগ্রামের সন্তান। আমরা একটু জানতে চাই যে ভবিষ্যৎ কুড়িগ্রামকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই রাফসান ভাই। ভবিষ্যৎ কুড়িগ্রামকে নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। আমরা একেকজন একেকভাবে কাজ করব। আমি বিশেষ করে কাজ করেছি গত বছর হচ্ছে অনলাইনে জুয়া নিয়ে। ভবিষ্যতে আমার চিন্তা আছে হচ্ছে মাদক নিয়ে কাজ করার। আমি আসলে খুঁজে বের করার চেষ্টা করেছি যে কেন কুড়িগ্রামের সন্তানরা বা কুড়িগ্রামের ১৫ থেকে ৩০ বছরের বাচ্চারা অনলাইন জুয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। এর মোটিভেশনগুলো খোঁজার চেষ্টা করেছি এবং আশা করি খুব দ্রুত এর সমাধানগুলো আমরা খুঁজে বের করব। একইভাবে আমি আ ভবিষ্যতে কাজ করব কিভাবে মাদক নির্মূল করা যায় এবং মাদকের কারণগুলো কি? আমি হচ্ছে এই ম্যাক্রো লেভেলের কাজগুলো এই কুড়িগ্রামের জন্য করতে চাই। ইমন ভাই। পিছিয়ে পড়া যে একটা জনপদ কুড়িগ্রাম, তার একজন সন্তান হিসেবে যখন আমি ঢাকা শহরে আসলাম, আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে একটি এলাকা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে সচেতনতা না থাকা। আমার সেই তাড়না থেকে ছাত্র রাজনীতিতে আসা। আমার ক্যাম্পাসে আসা হচ্ছে ১৮ সালের শুরুতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধিচর্চার বিদ্যাপীঠ বলা হয়। আমি এটা বইয়ে পড়তাম আর উদ্বেলিত ফিল করতাম যে হচ্ছে আসলেই তাই কিনা। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, ৬৪ জেলার মানুষের সাথে যখন আমার মেশার যখন সুযোগ হলো, তখন আমার কাছে মনে হয়েছে যে যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার অনেক সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমার পথ চলা। আমি আস্তে, আস্তে যখন রাজনৈতিক সচেতনতার জন্য যখন আমি আমার পরিধি, আমার সার্কেল, আমি আমার সহপাঠী সবার সাথে যখন কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যে অন্য যে জেলা বা অন্য যে অঞ্চলগুলো আছে তার মধ্যে থেকে আমাদের উত্তরাঞ্চল তথা যদি আমি কুড়িগ্রামের কথা বলি তা এটি পিছিয়ে থাকার অন্যতম একটা যদি আপনি কারণ ধরেন তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা আমাদের কম। কুড়িগ্রামকে আমরা ওই খবরের পাতায় আপনি দেখবেন সবসময় দারিদ্রতম জেলা হিসেবে পরিগণিত করা হয়। তা আমার মধ্যে এই তাড়নাটা সবসময় কাজ করতো যে আমি যদি কখনো আমার সুযোগ হয় কুড়িগ্রামকে নিয়ে বড় পরিসরে কাজ করা। তো আমরা চেষ্টা করছি। আমি একই সাথে আমি কুড়িগ্রাম জেলা কল্যাণ যে সমিতি ঢাকাস্থ যেটা কেএসডব্লিউটি আমাদের অনেক পুরনো সংগঠন। প্রায় ২৫ বছর হতে চলল। এই সংগঠনের বর্তমান দায়িত্বে আছি। আমরা চেষ্টা করি এই সংগঠনকে নিয়ে, এই সংগঠনের মাধ্যমে আমরা ঢাকায় যারা আছি তাদেরকে নিয়ে কাজ করার। একজন শিক্ষার্থী যখন কুড়িগ্রাম থেকে নতুন ঢাকায় আসে, তখন সে তো কোথায় থাকবে? কার সাথে চলবে এটা তার জানা থাকে না। তখন আমরা চেষ্টা করি, আমরা কুড়িগ্রামের বড় ভাই হিসাবে, তার বন্ধু হিসাবে তার পাশে থাকার চেষ্টা করি। একটা ছোট টিউশন, তার একটা কর্মসংস্থানের তৈরি করে দেয়। সেই জায়গায় একজন নতুন হিসাবে এটা যত কঠিন, একজন সিনিয়র ভাই হিসাবে এটা তুলনামূলক সহজ। আমরা চেষ্টা করি সবার মাধ্যমে, আমাদের যারা সিনিয়র আছে, আমাদের যে অ্যালামনাই আছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার। আ আপনি লক্ষ্য করবেন যে হচ্ছে চিকিৎসার যদি প্রয়োজন হয় যখন ঢাকায় আসে,
কোনো না কোনোভাবে একজন শিক্ষার্থীর খোঁজ নেয় যে কোন হসপিটালটা, কোন ডাক্তার, বা যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কিভাবে রক্ত সংগ্রহ করা যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপাতত আমরা সবার মাঝে সচেতনতা তৈরির মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করছি। আমার কাছে এগুলো অনেক ক্ষুদ্র কাজ মনে হয়। তবে এই ক্ষুদ্র কাজ একদিন বড় করে করার স্বপ্ন নিয়ে আমি সামনে চলতে চাই। সবার কাছে এই দোয়া চাই যাতে আমরা, সিয়াম, আমরা সবাই মিলে আমরা আমাদের কুড়িগ্রামকে নিয়ে বড় পরিসরে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাহেন থ্যাংক ইউ। ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।